হুম, প্রেমের নয়। প্রেম আমরা কখনোই করিনি। তবে দুজন দুজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। কলেজ লাইফ থেকে ওকে আমার পছন্দ। আর ও আমায় ভালোবাসে, সে ক্লাস 9 থেকে। অবশেষে পরিবার মেনে নিল। আর বিয়েও ঠিক হয়ে গেল। আশ্চর্য হল মিশমি। এতদিনকার ভালোবাসার সামনে তার এই একতরফা অনুভূতি মুহূর্তেই যেন তুচ্ছ হয়ে গেল। এই অফিসে মিশমি চাকরি করছে এই তো 1 বছর হতে চলল। যেদিন উচ্ছ্বাস সেখানে ইন্টারভিউ দিতে এসেছিল সেদিনই মিশমির নজরে আটকায় সে। এই পরিপাটি সুদর্শন পুরুষটিকে দেখতেই কেমন অদ্ভুত এক অনুভূতির বেড়েজালে আবদ্ধ হয়ে যায় মেয়েটি। মনে মনে দোয়া করে ছেলেটি যেন এই কোম্পানিতেই চাকরিটা পেয়ে যায়। তার মাসখানেক পরেই উচ্ছ্বাস জয়েন করে অফিসে। জয়েনের প্রথম দিন তাকে দেখে কি খুশিই না হয়েছিল মিশমি। সেদিন পুরো সময়টা শুধু উচ্ছ্বাস নামক পুরুষটিকে পর্যবেক্ষণ করেই কাটিয়েছে সে। তার হাসি, তার ঠোঁট নাড়ানো, হাঁটা চলা সব লক্ষ্য করতেই জড়িয়ে গেছে তার মাঝে। সেদিন সারা রাত ধরে ভেবেছে পুরুষটির কথা। বৃদ্ধা মায়ের দেখভাল আর চাকরি সামলাতে গিয়ে কারুর সঙ্গে প্রণয় নামক সম্পর্কে জড়ানো হয়নি মিশমির। বিভিন্ন সময় মা বিয়ের কথা তুললেও তা এড়িয়ে গেছে সম্পূর্ণভাবে। শুধু ভয় হতো বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা যদি চাকরি করতে না দেয় তখন কি হবে? মাকে কে দেখবে? মায়ের চিকিৎসা ওষুধের পেছনেই তো বেতনের অর্ধেক টাকা খরচ হয়ে যায়। স্বামী কি দিবে সেই খরচ? এসব চিন্তায় আর বিয়ের কথা মাথায় আনেনি মেয়েটা। কিন্তু উচ্ছ্বাসের উপর তার অবাধ্য হন সৃষ্টি করেছে প্রণয় নামক অনুভূতি। পরের দিন অনাকাঙ্ক্ষিতভাবেই লিফটের মধ্যে দুজনের দেখাদেখি হয়, চোখাচোখি হয়। সৌজন্যতা বজায় রেখেই মিশমি আগ বাড়িয়ে কথা বলে উচ্ছ্বাসের সঙ্গে। কিন্তু উচ্ছ্বাসের এড়িয়ে যাওয়া দেখেই তীব্র রাগ হয়। কিভাবে কথা বলবে, পরিচিত হবে, এইসব ভাবতে ভাবতেই লাঞ্চের জন্য ইনভাইট করে বসে। এই জন্যই তাহলে বারবার তাকে ইগনোর করেছিল উচ্ছ্বাস। এবার সবটা খুব ভালো করেই পরিষ্কার হয় মিশমির কাছে। দীর্ঘশ্বাস ফেলে প্রত্যুত্তরে বলল, অবশ্যই আমি আসব আপনার বিয়েতে। মুচকি হাসল উচ্ছ্বাস। কয়েক মিনিট পর বিদায় নিয়ে বের হলো অফিস থেকে। অবশেষে গায়ে হলুদের দিন ঘনিয়ে এলো। হলুদের অনুষ্ঠানের জন্য ছাদেই আয়োজন করা হয়েছে। হলুদ রঙের শাড়ি, হিজাব আর গা ভর্তি সতেজ জীবিত ফুল দিয়ে সাজানো হয়েছে সায়রীকে। একটু পরপর একজন একজন করে মহিলা আসছেন আর সামনে সাজানো খাবার থেকে একটু একটু করে সায়রীর মুখের মধ্যে পুড়ে দিচ্ছেন। এসব অতিরিক্ত নিয়মগুলো বিরক্ত লাগছে সায়রীর নিকট। কে এসব আজব নিয়মগুলো তৈরি করেছে? ধীরে ধীরে সময় অতিক্রম হতে লাগল। শুরু হলো হলুদ মাখানোর পর্ব। যে যেভাবে পেরেছে হলুদ মাখিয়ে একেবারে ভূত বানিয়ে দিয়েছে তাকে। চোখ মুখ কুচকে বসে আছে সায়রী। লাউডস্পিকারে গান বাজছে। গানের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এই গান বাজনা বড্ড বিরক্ত লাগে সায়রীর। পই পই করে বাবা মাকে জানিয়ে দিয়েছিল বিয়েতে কোনো গান বাজনা সে বরদাস্ত করবে না। কিন্তু কাজিন নামক আপদগুলো তার কোনো কথাকেই গুরুত্ব দিল না। বিকেলে গিয়ে বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স ভাড়া করে এনে নিজেদের মতো বেহায়াপনা শুরু করে দিয়েছে। ছাদের একপাশে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল সায়রী। আকাশে অর্ধচাঁদ আর তার চারিদিকে ছড়িয়ে আছে অজস্র তারা। মোবাইলের ক্যামেরা অন করে নিজেকে নিবিড়ভাবে দেখে নিল সায়রী। লাজুক হাসল। এই মুহূর্তে তাকে হলুদ পরীর থেকে কোনো অংশেই কম লাগছে না। সর্বাঙ্গে শুধু হলুদ রাঙা। আনমনে কিছু একটা ভেবে শব্দ করে হেসে উঠল। কল লিস্টে প্রবেশ করতেই সবার ওপরে পেয়ে গেল উচ্ছ্বাসের নাম্বার। আর কিছু না ভেবেই অতি দ্রুত নাম্বারটায় বসিয়ে দিল কল। বিয়ে ফাইনাল হওয়ার পর থেকেই যখন তখন ছেলেটাকে জ্বালিয়ে মারছে সায়রী। উচ্ছ্বাসও তাতে টু শব্দটি পর্যন্ত করছে না। সব কথা চুপচাপ মেনে নিচ্ছে। অন্যায় আবদার করলেও পূরণ করছে সেই আবদারগুলো। সায়রীর কেন জানি মনে হচ্ছে ছেলেটা নির্ঘাত বউ পাগলা হবে। রিং হতে হতে চতুর্থবারের দিকে কল রিসিভ করল উচ্ছ্বাস। তার অপর পাশ থেকেও হৈ হৈ শব্দ ভেসে আসছে। এক কান আঙুল দিয়ে চেপে ধরে আরেক কানে মোবাইল লাগিয়ে রেখেছে উচ্ছ্বাস। ব্যগ্র কণ্ঠে সাড়া দিল, হ্যালো, শায়রি? জি, আপনার কাণ্ডকারখানা দেখে তো আমি খুবই অবাক হচ্ছি উচ্ছ্বাস। কি করে করতে পারলেন এসব? কি করলাম আমি? আমার জানার মতো আমি তো তেমন কিছু করিনি। এটাই তো আমার প্রশ্ন, কেন করেননি? আহা, কি করব? কি করবেন মানে? কি করবেন তাও কি আমায় বলে দিতে হবে? হেয়ালি না করে কি চাও সেটা বলো। কি আর চাইবো বলুন? আমি এতদিন ভেবে এসেছি আপনি খুবই রোমান্টিক একজন সুপুরুষ। অথচ আমার ধারণা তো দিনে দিনে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে উচ্ছ্বাস। আপনি কিনা আজকের মতো একটা দিনে হাত পা গুটিয়ে বাড়ি বসে আছেন। তো কি করব? কোথায় যাব? বন্ধু বান্ধব সবই তখন বাড়িতে। আপনার বন্ধু-বান্ধবের খবর কি আমি জানতে চেয়েছি? আপনাকে আমি বিয়ে করছি শুধুই জীবনটাকে এন্টারটেইনমেন্টে ভরিয়ে রাখতে। তাই আপনার উচিত সিনেমার নায়কদের মতো সবার চোখে ফাঁকি দিয়ে নিজের হলুদ বউটাকে দেখে যাওয়া, একটু হলুদ মাখিয়ে দেয়া।
লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তোলা। আঁতকে উঠল উচ্ছ্বাস, অসহায় কণ্ঠে বলল, তুমি বরং নিজে নিজের কয়েকটা ছবি তুলে আমায় পাঠিয়ে দাও। তুমি আমায় তুই বললে শায়রি? ন্যাড়া বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো অসভ্য। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল সায়রী। চমকাল উচ্ছ্বাস, চমকায়িত কণ্ঠেই জিজ্ঞেস করল, তোমার বেয়াদবি এবং সাহস দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। সাহসের তো এখনো কিছুই দেখায়নি। ভুলে যেও না, কাল রাতটা কিন্তু আমার ঘরেই তোমাকে আসতে হবে। ভয় দেখান? ওসব ভয় টয় সায়রি রেজা পায় না। এখন কথা না বাড়িয়ে আমায় দেখে যান। আর হ্যাঁ, খালি হাতে হলুদ বউ দেখতে আসলে কিন্তু পাবলিকের হাতে মাইর খাওয়াবো। কি আনবো সঙ্গে? আইসক্রিম খেতে ইচ্ছে করছে, চকবার আইসক্রিম। দোকান তো তোমার বাবার যে এত রাত পর্যন্ত খোলা রাখবে। তো বড় সাহস, বাপ তুলে কথা। সরি। আমার ঘুম পাচ্ছে, দ্রুত আসুন। না আসলে হতো না? ভয় পাচ্ছেন? আপনি ভীতু আর আনরোমান্টিক হলে আসতে হবে না, রাখছি আমি। কল কেটে দিল সায়রী। বেচারা উচ্ছ্বাসের ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বিয়ের আগেই যে এই রগজটা মেয়ে এভাবে নাকানি-চুবানি খাওয়াবে তা কখনো ভাবতেই পারেনি উচ্ছ্বাস। এ যেন সেই ছোট্টবেলার সায়রী। সাবিত ঘোষণা করেছিল আজ রাতে ঘুমানো নিষিদ্ধ, আজ সারা রাত শুধু আড্ডা হবে। তাতে অবশ্য রাজি ছিল উচ্ছ্বাস, কিন্তু অগত্যা সবার মধ্য দিয়েই লুকিয়ে চুপিয়ে বের হলো বাড়ি থেকে। বেশ রাত হয়েছে। বিকেলের দিকে নেহারের আদেশে আহিল গিয়ে বাচ্চাদের জন্য দোকান থেকে চকলেট আইসক্রিম এনে ফ্রিজ বোঝাই করেছে। সেখান থেকেই কিছু আইসক্রিম চকলেট পলিথিন ব্যাগে ভরে রেজা ভিলায় ছুটল উচ্ছ্বাস। কয়েক মিনিটের পথ হেঁটে অতিক্রম করতেই পৌঁছে গেল শ্বশুরবাড়ির সামনে। কিন্তু গেইটের কাছে আসতেই আশাহত হল, ভেতর থেকে তালা লাগানো। গেইটের সম্মুখে দাঁড়িয়ে সায়রীকে কল লাগালো উচ্ছ্বাস। একবার দুবার বাজার পর তিনবারের মাথায় রিসিভ হলো কল। ঢুলুঢুলু কণ্ঠে অপর পাশ থেকে প্রশ্ন এলো, সমস্যা কি? গেটে তো তালা ঝুলছে শায়রি, ভেতর আসবো কি করে? ভেতরে কেন আসবেন? তুমি না বললে আইসক্রিম নিয়ে তোমাকে দেখতে আসতে? ঘুমটা এবার পুরোপুরিভাবে ছুটে গেল সায়রীর। উচ্ছ্বাসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমে চোখ লেগে গেছিল তার। মিহি স্বরে বলল, ও, আইসক্রিম তো গলে যাবে শায়রি, গেট খুলে দাও। আপনি ভাবলেন কিভাবে গেট দিয়ে সহজেই ভেতরে ঢুকে যাবেন? হলুদ বর হয়ে হলুদ বউকে দেখতে এসেছেন, একটু টেকনিক খাটিয়ে লুকিয়ে চুরিয়ে তো আসতেই হয়। এত জ্ঞান না দিয়ে কিভাবে তোমার কাছে পৌঁছাবো তা বলো। আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখুন, নিচ থেকে একটা মোটা সোটা পাইপ বেয়ে উপরে গেছে। দালানের চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে খুঁজতে অবশেষে পাইপটার দেখা পেয়ে গেল উচ্ছ্বাস। বলল, হ্যাঁ দেখেছি, এবার কি করব? এবার ওই পাইপ বেয়ে ছাদে চলে যান, পৌঁছে একটা মিসড কল দিয়ে আমিও চলে আসব। কিসের পাইপ এটা? বাথরুমের পাইপ। সঙ্গে সঙ্গে নাকমুখ কুচকে নিল উচ্ছ্বাস। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আপনি কি আমার বেয়াই লাগেন যে এই রাত বিরেতে আপনার সঙ্গে আমি মজা করব? যা বলছি তাই করুন। প্রচণ্ড বিরক্ত হল উচ্ছ্বাস। তার সঙ্গে বাড়ল রাগ। রুষ্ট কণ্ঠে বলল, ভার্সিটিতে পুরো মেয়ে হয়ে নিপি নিপি আচরণ করছো। সব কথা মেনে নেই বলে কি এই মাঝ সাথে ফাইজলামি করো আমার সঙ্গে? বাথরুমের পাইপ দিয়ে আমি ছাদে উঠবো? আমি আর চড়ছেন কেন? আমি চললাম আমার বাড়িতে। কবল বলার আগ পর্যন্ত তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। আমি সুইচ অফ করলাম আমার ফোন। বাই। আর বিলম্ব না করে কল কেটে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরল উচ্ছ্বাস। হাতের আইসক্রিম চকলেটগুলো রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিল। আশেপাশে কুকুরের ঘেউ ঘেউ শব্দ উত্তাল তুলেছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে সায়রী। উচ্ছ্বাস কি তাহলে সত্যি সত্যি রাগ করেছে? আচ্ছা, রাগলে উচ্ছ্বাসকে কেমন লাগে খুব দেখতে ইচ্ছে করছে সায়রীর। কয়েক মিনিট অতিক্রম হতে পুনরায় কল লাগাল, কিন্তু কল আর ঢুকল না। সত্যি সত্যি মোবাইল সুইচ অফ করে দিয়েছে উচ্ছ্বাস। দীর্ঘশ্বাস ফেলে পূর্বের ন্যায় ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল সায়রী। নিজ বাড়িতে প্রবেশ করে অতি সাবধানে গেটের তালা লাগিয়ে দিল উচ্ছ্বাস। দারোয়ান বেঘরে ঘুমাচ্ছে। আশেপাশে তার কোনো খেয়াল নেই। বড় বড় কদম ফেলে লম্বা সিঁড়ি অতিক্রম করে ছাদে প্রবেশ করল উচ্ছ্বাস। কিন্তু পরিবেশ খুবই শান্ত, নিরিবিলি। চারিদিকের কোলাহলগুলো বন্ধ হয়ে গেছে। কোথায় গেল সকলে? প্রশ্নটা নিয়েই উল্টো ঘুরে নিচে নামার জন্য পা বাড়াল, কিন্তু তৎক্ষণাৎ পেছন থেকে ডেকে ওঠে এক নারী কণ্ঠের অধীশ্বরী। পেছন ফিরল উচ্ছ্বাস। বিশাল বড় ট্যাঙ্কের পেছন থেকে বেরিয়ে এলো মেয়েটি। তাকে দেখতেই স্লান হেসে শুধালো, আরে টুম্পা সুন্দরী যে, তা এত রাতে ছাদে কি করছো? ঘুম আসছিল না তাই। তোমার মা আসতে দিল? তোমার কাজিন নিমু আপু জোর করে নিয়ে এসেছিল আড্ডা দেওয়ার জন্য। ও, তা সবাই কোথায় গেল? তুমি নেই তাই ওরাও চলে গেছে। তুমি ছাড়া আড্ডা জমে নাকি? প্রত্যুত্তরে কিছু বললে না উচ্ছ্বাস। তার উত্তরের অপেক্ষাও করল না টুম্পা।
আকাশের দিকে দৃষ্টি তাক করে বলল, আজকের আকাশটা অনেক সুন্দর তাই না উচ্ছ্বাস ভাই? রাতের আকাশ সবসময় সুন্দর। তুমি দেখো না বলে হয়তো তোমার কাছে আজকের আকাশটাই বেশি সুন্দর লাগছে। তাচ্ছিল্য হাসল টুম্পা। উচ্ছ্বাস যাওয়ার জন্য পা বাড়াল। যেতে যেতে বলল, এত রাতে ছাদে থাকার প্রয়োজন নেই, যাও ঘরে যাও, দরকার হলে ব্যালকনিতে গিয়ে আকাশ দেখো। তুমি কি সত্যি বিয়েটা করছো উচ্ছ্বাস ভাই? না করার কথা ছিল। জানি না, সাইরিকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি কিনা জানি না, তবে বাকি জীবনটা জীবনসঙ্গিনী হিসেবে আমার পাশে শুধু ওকেই চাই। কথাটা বলে নিচে নেমে গেল উচ্ছ্বাস। উদাস দৃষ্টিতে টুম্পা এখনও তাকিয়ে রইল আকাশপানে। কেউ প্রিয় মানুষ পাওয়ার সুখে আনন্দিত, আর কেউ প্রিয় মানুষ হারিয়ে মলিন মুখে আকাশপানে চেয়ে বিষাক্ত রাত কাটাতে ব্যস্ত। তপ্ত দুপুরের শেষাংশে পরপর ৩ বার কবুল বলার মাধ্যমে উচ্ছ্বাস এবং সায়রীর বিয়েটা তবে হয়েই গেল। বিদায়বেলা বাবা মাকে ছেড়ে আসার পথে কী কান্নাটাই না করেছিল মেয়েটা। উচ্ছ্বাসদের ফ্ল্যাটটা এখন সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে একঝাঁক নারী। তাদের মধ্যকার সকলেই বিভিন্ন বয়সী। সোফায় নববধূ সাজে বসে আছে সায়রী। গা ভর্তি গহনা এবং ভারী লেহেঙ্গা পরিহিত থাকায় শরীরটা খুব ক্লান্ত লাগছে তার। কান্নাকাটির ফলে চোখের গাঢ় কাজল লেপটে গেছে। বেশ কিছু চোখ গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। পাশেই বসে বয়স্ক কিছু মহিলা মিলে জুড়ে দিয়েছে ঘর সংসার প্রতিবেশী নিয়ে রাজ্যের গল্প। অস্বস্তিতে ভেতরটা ফেটে পড়ছে সায়রীর। এত এত মানুষ, ভারী সাজ আর এমন পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অপরিচিত সে। ড্রয়িং রুমে এসির ঠান্ডা হাওয়ার নিচে বসে থাকার পরেও ললাট বেয়ে কোপলে এসে পড়ছে সরু ঘাম। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে শাশুড়ি কিংবা স্বামী কারোর সঙ্গেই ফের দেখা মেলেনি সায়রীর। প্রায় আধ ঘণ্টা পার হতেই একজন মহিলা এগিয়ে এলেন। তীক্ষ্ণ দৃষ্টি মেলে সবাইকে পর্যবেক্ষণ করলেন। তারপর সকলের উদ্দেশ্যে কড়া গলায় বলে উঠলেন, আপনাদের কি আক্কেল জ্ঞান বলে কিছুই নেই? এই গরমের মধ্যে ভারী পোশাক, গহনা পরিহিত একটা মেয়েকে ঘিরে এভাবে বসে আছেন কেন? জায়গাটা ওর কাছে সম্পূর্ণ অপরিচিত। ওর নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে, ক্লান্ত লাগছে। দেখি ছাড়ুন তো, ওকে আমি ঘরে নিয়ে যাব। মহিলাটির কথাটা যেন মোটেও পছন্দ হল না উপস্থিত সকলের। একজন বয়স্ক মহিলা মুখ বাঁকিয়ে বলে উঠলেন, এমন কইরা কইতাছো যে হেই প্রথম বিয়া বইয়া শ্বশুরবাড়ি আইছে। হনো, আমরাও কিন্তু এইসব পার কইরা আইছি, জিরানের সময়টাও পাই নাই। মহিলাটির সোজা সাপটা জবাব, অতীত ঘেটে লাভ নেই চাচি। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাবধারাও বদলে গেছে। বর্তমান যুগের সঙ্গে অতীতের তুলনা করলে মানুষ ঠাট্টা করবে। সঙ্গে সঙ্গে সকলে থিনে গেল। সায়রীকে নিয়ে তাদের মধ্য থেকে উঠে এলেন মহিলাটি। নিয়ে গেলেন উচ্ছ্বাসের রুমটায়। বিছানায় বসিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি সম্পর্কে তোমার খালা শাশুড়ি হই, নেহারের আপন বড় বোন। প্রত্যুত্তরে কি বলবে ভাবতে লাগল সায়রী, কিন্তু তাকে বেশি একটা ভাবার সময় দিলেন না নাদিয়া আফরোজ নীতি। বললেন, তোমার শাশুড়ি একটু ব্যস্ত, তাই তোমার কাছে আসতে পারছে না। বুঝই তো, একমাত্র ছেলের বিয়ে, তার ওপর এত এত আত্মীয় স্বজন, তাই আর কি আমায় পাঠালো। তুমি বরং এখানে বসো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে বড় বড় কদম ফেলে ঘরের বাহিরে চলে গেলেন নাদিয়া। এই মুহূর্তে মহিলাটিকে খুবই ভালো এবং গম্ভীর টাইপের মানুষ মনে হল সায়রীর নিকট। বিছানার মাঝখানে পা ভাঁজ করে বসে ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করল সায়রী। কিন্তু তৎক্ষণাৎ ভ্রু জোড়া তার কুঁচকে গেল। উচ্ছ্বাসের ঘরটা আজ অন্যরকম ঠেকছে তার কাছে। কি পরিবর্তন হয়েছে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই বুঝতে পারল। আসবাবপত্রগুলো একটু এদিক ওদিক করা হয়েছে। ড্রেসিং টেবিলটা বদলানো হয়েছে, সাথে বদলানো হয়েছে খাটটাও। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এলেন নেহার। মুচকি হেসে সায়রীর উদ্দেশ্যে বললেন, একটা মাত্র ছেলে আমার, একা হাতে সব সামলাতে গিয়ে দিক বিদিক একেবারে ভুলে বসেছি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ঠিকঠাক আপ্যায়ন না করলে কি হয়? সন্তানের বিয়ে দিতে গিয়ে যে কত দায়িত্ব পালন করতে হয়, আজ হাড়ে হাড়ি তার প্রমাণ পাচ্ছি। সব দিক সামলাতে গিয়ে তোমার কাছে আশাই হয়ে ওঠেনি। রাগ করো না শাশুড়ির উপর। স্লান হাসল সায়রী। উত্তরে বলল, রাগ করবো কেন আন্টি? আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। কথাটা যেন মোটেও পছন্দ হল না নেহারের। কোপট রাগ দেখিয়ে বললেন, আন্টি কি? হ্যাঁ, ওইসব আন্টি ফান্টি ডাকার চলবে না, সুন্দর করে মা বলে ডাকো। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সায়রী। যাকে এতদিন ধরে আন্টি বলে সম্বোধন করে এসেছে, এখন কিনা তাকে মা বলে ডাকবে? তার নীরবতা দেখে সম্মুখে বসে পড়লেন নেহার। আফসোসের সুর তুলে বললেন, জীবনে একটা মেয়ের খুব শখ ছিল আমার, কিন্তু আল্লাহ আমায় কোনো মেয়েই দিলেন না। ইচ্ছেটা মনের ভেতরে চেপে রেখেই ছেলেটাকে সব ভালোবাসা উজাড় করে দিয়ে বড় করলাম, কিন্তু ছেলে বড় হওয়ার পরপরই পুরনো ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠল।
তোমার শ্বশুর সারাদিন অফিসে থাকতেন, ফিরতে ফিরতে রাত হতো। উচ্ছ্বাসটাও কলেজ ভার্সিটি বন্ধুবান্ধব নিয়ে পড়ে থাকতো বাহিরে। এদিকে বাড়িতে আমি একা একটা মানুষ। কতক্ষণই বা টিভি দেখে সময় কাটানো যায় বলো তো? কিছু ভাড়াটিয়াদের মেয়ে ছিল। মেলা দেখতাম মায়ের কাজে হাতে হাতে সাহায্য করে, মাকে সঙ্গ দেয়, আবার গল্প করতে করতে ঝঙ্কার তুলে হেসে ওঠে। ওইসব দেখলে আমারও একটা মেয়ের জন্য আফসোস হতো। আফসোস করে আর কী লাভ, মেয়ের মা হয়তো আর সম্ভব নয়। পরে মনকে বলে সান্ত্বনা দিতাম যে এখন মেয়ে নেই তো কি হয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে তো একটা মেয়ে বাড়িতে আনাই যাবে, তখন না হয় সোদে আসলে সব শখ পূরণ করে নিব। কিন্তু মাঝে মধ্যে আবার ভয়ও হতো, বর্তমানের মেয়েরা তো খুব স্বাধীনচেতা স্বভাবের। আদৌ কি তারা আমায় নিজের মায়ের স্থান দিতে পারবে? আমিও কি পারবো আদর্শ শাশুড়ি হতে? পূরণ হবে কি আমার সব স্বপ্ন? বলেই দীর্ঘশ্বাস ফেললেন নেহার। চোখ জোড়ায় পানি চিকচিক করছে ওনার। পুত্রবধূর পানে গাঢ় দৃষ্টিতে তাকালেন। আদরে কণ্ঠে বললেন, তোমাকে যে উচ্ছ্বাস পছন্দ করে তা আবার ওর বাবা আগে থেকেই জেনে বসে আছেন। ছেলের পেছনে ওনার যত রকমের গোয়েন্দাগিরি, তবুও একটা টু শব্দ পর্যন্ত করেননি। এমন ভাব যেন কিছুই জানেন না। এদিকে আমিই শুধু কিছু জানতে পারিনি। যখন জানতে পারলাম ততদিনে তোমার বিয়ে ফাইনাল, তখন কিছুটা আফসোস হয়েছিল বটে, তবে এখন আর আফসোস নেই। ছেলেটা তো ভালোবাসার মানুষকে পেল। সেসব কথা ছাড়ি, এবার বলো, আমার ইচ্ছেটাকে কি পূরণ করতে পারবে? বেশি কিছু চাই না, শুধু আমার মেয়ে হয়ে থেকো। সাধারণ কিছু কথাই যেন খুব অসাধারণ ঠেকল সায়রীর নিকট। শক্তপোক্ত ব্যক্তিত্বের অধিকারী রমণীর চক্ষুদয় ভিজে উঠল অশ্রুতে। এই নারীটিকে সেই ছোটবেলা থেকেই চেনে সায়রী। উচ্ছ্বাসের মা হওয়ার দরুন অনার সঙ্গে এককালে বেশ সখ্যতাও ছিল সায়রীর। আচমকা হাত দিয়ে জড়িয়ে ধরল নেহারকে। ভারী কণ্ঠে বলল, থাকবে? সারা দেহ শীতলতায় ছেয়ে গেল নেহারের। পরম মমতায় পুত্রবধূর মাথায় হাত রাখলেন। কিছু মুহূর্ত পার হতেই তাড়া দিয়ে বলে উঠলেন, এই যা, এখনও তোমাকে এসব ভারী পোশাক গহনা পরিয়ে বসিয়ে রেখেছি। তুমি তো এসবে তেমন অভ্যস্ত নও, তাই না? তোমার জন্য না অনেকগুলো শাড়ি কিনে রেখেছি। সুবর্ণা ভাবির থেকে মাপ জেনে 3 পিসও বানিয়ে রেখেছি। যতবার তোমাকে দেখেছি ততবারই তো দেখলাম 3 পিস পরতে। ওইসব পোশাকেই তো তুমি অভ্যস্ত। গতকালই উচ্ছ্বাসের আলমারিতে আমি সব গুছিয়ে রেখেছি। যেটা ভালো লাগে পরে নাও, আমি বরং তোমার জন্য খাবার নিয়ে আসছি। মুচকি হেসে মাথা নাড়াল সায়রী। নেহার দ্রুত কক্ষ ত্যাগ করলেন। বসা থেকে উঠে আলমারির কাছে গেল সায়রী। সত্যি সত্যি উচ্ছ্বাসের কাপড়ের পাশেই তার জন্য বরাদ্দকৃত জামাকাপড়গুলো গুছিয়ে রাখা। সেখান থেকেই এক সেট 3 পিস বের করল পরিধান করার জন্য। রাত গভীর হচ্ছে। সারাদিনের মতো এখন আর অত হট্টগোল নেই বাড়িতে। বন্ধুদের আড্ডার মজলিস থেকে অবশেষে নিস্তার পেয়েছে উচ্ছ্বাস। বউ নিয়ে বাড়িতে প্রবেশ করতে না করতেই বন্ধু এবং ছেলে কাজিনরা তাকে টেনে হিচড়ে নিয়ে গেছিল পাশের ফ্ল্যাটটায়। তারপর রাত হতেই ছাদে। সকলের অভয়ে বাসর রাত নিয়ে অধিক রোমাঞ্চিত মন নিয়ে ঘরে এসে প্রবেশ করল উচ্ছ্বাস। বুকির ভেতর কয়েকবার থুতু ফেলে পেছন ফিরতেই ললাটে তার ভাঁজ পড়ল। পূর্বের সব রোমাঞ্চিত অনুভূতি মুহূর্তেই ফুরুত হয়ে গেল। চোখে মুখে এখন শুধু আশ্চর্যের ছাপ। পাঞ্জাবির হাতা গুটিয়ে ছোট ছোট কদম ফেলে উদাস মনে বিছানার এক কোণে গিয়ে বসল উচ্ছ্বাস। কত আশা নিয়েই না ঘরে এসেছিল সে, অথচ সব আশা এক লহমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গত রাতেও কল্পনা দেখেছিল বিছানার মাঝখানে লজ্জায় রাঙা লাল টুকটুকে একটা বউ ঘোমটা টেনে বসে থাকবে। ধীর পায়ে এগিয়ে এসে সম্মুখে বসে তার ঘোমটা সরাবে উচ্ছ্বাস। তৎক্ষণাৎ ভেসে উঠবে আদুরে একখানা মুখ। কিন্তু তা আর হয়ে উঠল না। সব স্বপ্নে পানি ঢেলে দিয়ে সাদামাটা 3 পিস পরিধান করে বিছানার অর্ধেকটা জায়গা দখল করে শুয়ে আছে সায়রী। হতাশ দৃষ্টিতে সিলিংয়ের পানে তাকালো উচ্ছ্বাস। মনে করার চেষ্টা করল, বিয়েটা কি আদৌ সত্যি সত্যি হয়েছে, নাকি এতক্ষণ যাবত আমি স্বপ্ন দেখছিলাম? এটা বাস্তবিক স্বপ্ন কি আদৌ দেখা সম্ভব? স্বপ্ন যদি নাই দেখে, তাহলে আমার বউ বাসর ঘরে আমায় রেখে ঘুমাচ্ছে কেন? কথাগুলো অনমনে বলে ভাবনা বাদ দিল উচ্ছ্বাস। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে পরনের পোশাক বদলাতে চলে গেল। কিছুক্ষণ বাদে পোশাক বদলে শব্দ করে বাথরুমের দরজা খুলে বের হয়ে এলো উচ্ছ্বাস। চোখে মুখে আবারও ফুটে উঠল বিরক্তির ছাপ। সেই পূর্বের ন্যায় এখনও সায়রী উল্টো পাশ ফিরেই শুয়ে আছে। মেয়েটা কি কুম্ভকর্ণ নাকি? একটা মানুষ যে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছে, শব্দ করে বাথরুমের দরজা আটকাল, খুলল, এমনকি বিছানাতেও বসল, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। আদৌ কি সে ঘুমিয়েছে নাকি ঘুমের ভান ধরে আছে? প্রশ্নটা মাথায় আসতেই মেঝেতে হাঁটু গেড়ে বসে স্ত্রীর মুখের দিকে ঝুঁকল উচ্ছ্বাস। গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগল তাকে। মেয়েটাকে পূর্বে কখনো অত গভীরভাবে দেখা হয়নি উচ্ছ্বাসের। মুহূর্তেই এক ঘোরের ভেতরে ডুবে গেল সে। আলতো করে কামড় বসাল সায়রীর চিবুকে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকাল সায়রী। উচ্ছ্বাসের এমন একটি কাজে চমকাল। চমকের সঙ্গে এবার যুক্ত হল রাগ, যাকে বলে চরম রাগ।
কঠিন গলায় বলল, লুচ্চামো শুরু হয়ে গেছে, হ্যাঁ? লুচ্ছা আমার কি আছে? আমার বিয়ে করে বউ তুমি, তা যখন যা ইচ্ছে করতেই পারি। বাই দ্য ওয়ে, তুমি ঘুমাও নি? আপনাকে বলবো কেন? সরুন সামনে থেকে। আমার ধারে কাছেও ঘেসবে না বলে দিলাম। বললেই হলো, বাসর রাতে তুমি ঘুমাবে? তো কি করব? বাসর রাতে মানুষ কি করে? অন্তত গল্প গুজব তো করে। আপনার সঙ্গে গল্পগুজব করার কোনো ইচ্ছেই আমার মধ্যে অবশিষ্ট নেই। মানুষ গল্পগুজব করে অপরিচিত মানুষদের সঙ্গে, পরিচিত হওয়ার জন্যে। কিন্তু আমরা তো পূর্ব পরিচিত, তাই গল্পগুজব ক্যান্সেল। দুষ্টু হাসল উচ্ছ্বাস। চোখ টিপ দিয়ে বলল, তাহলে এই সময়টা অন্য কিছু করলে কেমন হয়? একেবারে মেইন কোর্স। রাগ সরে চোখে মুখে ছাপিয়ে উঠে বিস্ময়। কয়েক সেকেন্ড ফ্যালফ্যাল করে স্বামীর মুখশ্রীতে তাকিয়ে থেকে চেঁচিয়ে ওঠে সায়রী। ধমকে বলে উঠে, ছি, আজে বাজে কথা বলতে মুখে বাঁধে না? 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে উচ্ছ্বাস ফিসফিস করে বলে, এভাবে চিৎকার করছো কেন? বাড়ি ভর্তি মানুষ, তার উপর সদ্য বিবাহিত স্বামী স্ত্রী আমরা। এসব চিৎকার চেঁচামেচি শুনে মানুষ তো ব্যাপারটাকে নেগেটিভলি নেবে। মাথা ভনভন করছে সায়রীর। এই ছেলের সঙ্গে তো কিছুতেই কথায় পারা যাচ্ছে না। এতদিন জানত ছেলেটা শুধুই প্লে বয়, কিন্তু এখন তো দেখছে পাশাপাশি খুবই অভদ্র এবং অশ্লীল। কিছুতেই নিজের রাগ সংবরণ করতে পারল না সায়রী। এই মুহূর্তে এই লোকটাকে থামানো উচিত। দাঁতে দাঁত চেপে বলল, ইতর ফাত্রা অসভ্য কি আর সাধে বলি আপনাকে? রাত বিরেতে অশ্লীল কথাবার্তা যত সব। চুপ করে ঘুমান গিয়ে। এমনিতেই কিন্তু আমার মন মেজাজ ভালো নেই। বড়দের সম্মান করতে শেখো সায়রী। আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তাছাড়া এখন থেকে প্রাণপ্রিয় স্বামীও। স্বামীকে সম্মান দিয়ে কথা বলে স্ত্রীদের কঠিন দায়িত্বের মধ্যে পড়ে। দম ঝাড়ল সায়রী। কৃত্রিম হেসে নরম স্বরে বলল, সম্মানীয় প্রাণ প্রিয় অসভ্য স্বামী আমার, দয়া করে বিছানায় শয়ন করুন। নিজে তন্দ্রায় মগ্ন হন এবং আমাকেও তন্দ্রায় মগ্ন হতে দিন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল উচ্ছ্বাস। মেয়েটা তো ভারী বেয়াদব, তার সঙ্গে চালাকও বটে। সম্মানও দিল, আবার অসম্মানও করল। ততক্ষণে পূর্বের ন্যায় চোখজোড়া বন্ধ করে শুয়ে পড়েছে সায়রী। হাবভাব দেখে মনে হচ্ছে সে আজ ভীষণ ক্লান্ত। ঘুম ছাড়া আজ রাতে যেন তার আর কোনো কাজই নেই। উচ্ছ্বাস দুঃখ করে বলল, আচ্ছা সায়রী, আমি কখনো তোমার কোনো ক্ষতি করেছে? কই, এমন কিছু করেছে বলে তো আমার মনে পড়ছে না। তাহলে কেন আমার সঙ্গে এত ছলনা করছো? বলতে পারবে? রোমান্স যখন করবেই না, তাহলে অবলা পুরুষকে এন্টারটেনমেন্টের প্রলোভন দেখিয়ে কেন বিয়ে করলে? আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। সায়রী চোখ বন্ধ করে ঋণঋণে কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, বিদায়ের সময় আমি যখন আবেগে কেঁদে দিয়েছিলাম, তখন আপনি হাসলেন কেন? আমার আবেগ আমার কান্না দেখে আপনার হাসি পেয়েছে উচ্ছ্বাস? ছি! ভরকে গেল উচ্ছ্বাস। ভুলবশত না হয় একটু হেসেই ফেলেছিল, তাও আবার মুখ চেপে সবার আড়ালে। সেই দৃশ্যটা ওই ধুরন্ধর বউ কিনা দেখে ফেলল। আচ্ছা, এই মেয়ের কয়টা চোখ? বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে দুটোই। তাহলে? উচ্ছ্বাসের নীরবতায় চোখজোড়া খুলে গাঢ় দৃষ্টিতে তাকালো সায়রী। স্ত্রীর এমন চাহনিতে কৃত্রিম হাসল উচ্ছ্বাস। মাথায় হাত বুলাতে বুলাতে চঞ্চল কণ্ঠে বলল, আরে, আমার বউটা কত ক্লান্ত। না বউ, এখন একটা চোখটা বুঝে ঘুমাও। ঘুম পাড়ানি মাসি বেশি মোদের বাড়ি এসো। উচ্ছ্বাসের হাতটা ঝামটা মেরে নিজ মাথা থেকে সরিয়ে দিল সায়রী, যার কারণে মাঝপথেই অসমাপ্ত হয়ে থেমে গেল কবিতাটি। বিপরীতে আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উল্টো পাশে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল উচ্ছ্বাস। কতগুলো মেয়ের হৃদয় ভেঙে সায়রীকে বিয়ে করেছিল ছেলেটা, অথচ আজ বাসর ঘরে কিনা এত অপমান। না, এই যেন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। ফজরের নামাজ আদায় করে বিছানায় বা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে উচ্ছ্বাস। কিন্তু কিছুতেই তার সেই ঘুমটা আর বেশিক্ষণ স্থায়ী হল না। ঘুমের মধ্যেই সে অনুভব করল তার উপরে প্রবল বেগে বর্ষণ হয়েছে। তৎক্ষণাৎ উচ্ছ্বাসের ঘুমটা ভেঙে গেল। এক প্রকার লাফিয়েই শয়ন থেকে উঠে বসল। নিজের শরীরের দিকে তাকাতেই চমকাল। ট্রাউজারের উপরিভাগ পরিপূর্ণভাবে ভিজে গেছে, সাথে ভিজেছে বিছানার অর্ধেকটা। সিলিংয়ের দিকে ভ্রু কুচকে তাকাল উচ্ছ্বাস। না, ওপর থেকে তো কোনো পানি পড়েনি, তাছাড়া কিভাবেই বা পড়বে? বাড়িটি হচ্ছে 5 তলা, কিন্তু তারা থাকে 3 তলায়। সেক্ষেত্রে ছাদ ফুটো হওয়ারও তো কোনো চান্স নেই। হুট করে পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বরের তীব্র হাসির ঝঙ্কার শোনা গেল। কিছুটা দূরে দাঁড়িয়ে এক নাগাড়ে হেসে যাচ্ছে সায়রী। ফ্যালফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে উচ্ছ্বাস। আজব তো, মেয়েটা এভাবে হাসছে কেন? এবার বাধ্য হয়েই হাসি থামালো সায়রী। বিদ্রুপ করে বলল, আয় হায়, এ কি করলেন উচ্ছ্বাস? চোখে মুখে বিস্ময় খেলে গেল উচ্ছ্বাসের। পাল্টা প্রশ্ন করল, কি করলাম? আরে, বিছানায় তো আপনি মুতু করে দিয়েছেন। কথাটা বলে আবারও হাসিতে ফেটে পড়ল সায়রী। এই মুহূর্তে রাগবে নাকি কাঁদবে তা বুঝতে পারল না উচ্ছ্বাস। তবে এই ধুরন্ধর বউকে যে এখনই থামাতে হবে তা খুব ভালো করেই বুঝতে পারল। নইলে দেখা যাবে এসব কথাবার্তা আবার বাহিরেও চলে গেছে। বাহিরে গেলে আবার চরম সমস্যা।
ওই বয়স্ক মহিলাগুলো সত্যমিথ্যা যাচাই না করেই পুরো এলাটা রটিয়ে দেবে। সাব্বির আহমেদের ছেলে উচ্ছ্বাস বিছানায় হিসু করে দিয়েছে। বিছানা ছেড়ে দৌড়ে গিয়ে সায়রীর মুখটা চেপে ধরল উচ্ছ্বাস। রাগান্বিত কণ্ঠে বলল, এত বড় হয়ে গেছ, অথচ মুখে কিছু আটকা না তোমার। সকাল সকাল ফাজলামি করো আমার সঙ্গে। বিশাল দেহি দানব আকৃতির লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগল সায়রী, কিন্তু কিছুতেই পেরে উঠল না তার সঙ্গে। উচ্ছ্বাস পুনরায় ধমক দিয়ে বলে উঠল, আমারও বেয়াদবি করছো? স্বামী ধরার পরে ছটফটানি? না না, এবার তো দেখছি তোমার ভদ্রতা শেখানোর ক্লাস করে দিয়ে হবে। তার আগে চুপচাপ বিছানার চাদর বালিশের কভার বদলে ফেলো, তারপর টানা আধ ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি। এটাই তোমার শাস্তি। খুব গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে সায়রীকে ছেড়ে সরে আসলো উচ্ছ্বাস। বিপরীতে কড়া কিছু বলার চেষ্টা করল সায়রী, কিন্তু পারল না। ততক্ষণে ধাপঝুপ পা ফেলে বাথরুমে ঢুকে গেছে উচ্ছ্বাস। উচ্ছ্বাসকে ফাঁসাদে ফেলতে গিয়ে নিজেই এবার ফেসে গেল সায়রী। ইতোমধ্যেই তার চোখে মুখে নেমে এসেছে রাজ্যের আঁধার। এখন কিনা সব পরিষ্কার করতে হবে ভেবেই ক্লান্ত লাগছে সায়রীর। গোমরা মুখে আলমারি থেকে নতুন বিছানার চাদর বালিশের কভার বের করে নেমে পড়ল ভেজা বিছানা ঠিক করতে। কিছু সময় অতিক্রম হতেই বাথরুম থেকে বেরিয়ে এলো উচ্ছ্বাস। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে স্ত্রীকে দেখে মুচকি হাসল। ঠাট্টা করে বলল, এই জন্যই বারবার বলি, বড়দের একটু সম্মান করতে শেখো। সম্মান করতে শিখলে তো আর এতগুলো কাজ একা একা করতে হতো না। বাঁকা চোখে তাকায় সায়রী, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আসছে আমার বড়, লজ্জা করে না ছোটদের দিয়ে কাজ করাতে? সঠিক সময় তোমাকে বিয়ে দিয়ে দিলে এতদিনে ছানাপোনার হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে তাদের স্কুলে পাঠানো হতো। ছোট সাজে তুমি বয়সে আমার থেকে ছোট, কিন্তু বাচ্চা নাও। রাগে চোখমুখ কুঁচকে এসে যে সায়রীর ইচ্ছে করল ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। কখন কি বলে, কি বোঝাতে চায় তা যেন নিজেই জানে না। আধভেজা চাদর বাথরুমে গিয়ে বালতিতে ভিজিয়ে রেখে বাহিরে এলো সায়রী। ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হতে পেছন থেকে টান অনুভব করল ওড়নায়। কপাল কুঁচকে পেছন ফিরে শুধাল, ওড়না ধরে টানটানি কেন করেন? দেখব কি? তোমার ন্যাড়া মাথা। বলি স্লান হাসল উচ্ছ্বাস। পূর্বের রাগ মাথাচাড়া দিয়ে উঠল সায়রীর। উচ্ছ্বাসের হাত থেকে ওড়নাটা ছাড়িয়ে নিয়ে খুব গম্ভীর কণ্ঠে বলল, সবসময় এসব মজা ভালো লাগে না উচ্ছ্বাস। আপনি কথায় কথায় এই বিষয়টা নিয়ে আমায় অপমান কেন করেন? তৎক্ষণাৎ কয়েক পা এগিয়ে এসে সায়রীর কোমর জড়িয়ে ধরে উচ্ছ্বাস। মুহূর্তেই হকচকিয়ে ওঠে সায়রী। উচ্ছ্বাসের উত্তপ্ত নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে তার মুখশ্রীতে। এ তো কাছাকাছি আসায় ভেতরে শুরু হয়েছে তাণ্ডব। উচ্ছ্বাস তার মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসার কথা বললেও তোমার ভালো লাগে না। গতকাল রাত থেকে আদর করতে চাইছে, অথচ তাও তোমার ভালো লাগছে না। তাহলে ভালো লাগেটা কি? পুরো দেহখানা মুহূর্তেই শিথিল হয়ে ওঠে। কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না সায়রী। গলা পর্যন্ত এসে বাক্যগুলো আটকে গেছে। এমন একটা সময় হুট করেই সে উপলব্ধি করল উচ্ছ্বাস নামক পুরুষটির কণ্ঠস্বর মারাত্মক সুন্দর। গভীর কিছু আছে তার ওই কণ্ঠস্বরে। তার স্থির চোখের মণিটায় মায়া দিয়ে ভর্তি। আশানুরূপ কোনো উত্তর না পেয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস। ফিসফিস করে বলল, আসলে আমি বাদে তোমার সবই ভালো লাগে, তাই না? আমি কেন ভালো লাগে না? আমি কি কখনো খারাপ আচরণ করেছি তোমার সঙ্গে? তাহলে কেন আমার সময় তোমার তো বিরক্তি কাজ করে? বিটে ঝোঁকের মতো করেছ, তাই না? বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভূত হল সায়রীর। চমকায়িত দৃষ্টিতে পূর্বের ন্যায় নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর পানে। কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছতেই শুকনো ঢোক গিলল সায়রী। বলতে চাইল কিছু, কিন্তু পারল না বলতে। স্ত্রীকে ছেড়ে দিয়ে কয়েক মিটার দূরত্বে গিয়ে দাঁড়াল উচ্ছ্বাস। এতক্ষণ মুখশ্রীতে যে অসহায়ত্ব ভাবটা ফুটে উঠেছিল তা যেন সরে গিয়ে যোগ হল নামভীর্য। ভ্রু নাচিয়ে শুধাল, ব্যাপার কি শায়রি সুন্দরী? হঠাৎ করে স্ট্যাচু হয়ে গেলে যে? মতলব তো সুবিধা ঠেকছে না। ঝড় আসার পূর্বাভাস নাকি? ঘোর কেটে গেল সায়রীর। কোনো কথা না বলে বড় বড় কদম ফেলে ত্যাগ করল কক্ষ। হঠাৎ স্ত্রীর এত স্বাভাবিক আচরণে বেশ চমকালো উচ্ছ্বাস। বলে উঠল, কি ব্যাপার? হুট করে আমার ধানি লঙ্কার ঝাঁজ এত কমলো গেল? বৌবাতের অনুষ্ঠান শেষ হতেই বাড়ি ভর্তি আত্মীয়স্বজন কমতে লাগল। যে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাচ্ছে। বিকেলের দিকে সায়রীকে নিয়ে রেজাভিলা এসে উপস্থিত হয়েছে উচ্ছ্বাস। বৌবাতের পরপরই তপন রেজা মেয়ে এবং মেয়ে জামাইকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তাতে বাদ সাধে সাব্বির আহমেদ। দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা এসেছিল শুধু বিয়ে উপলক্ষে। তাদের মধ্য থেকে ছেলে এবং ছেলের বউকে পাঠিয়ে দেওয়া কি ভালো দেখায়?
টেবিলে অসহায় মুখ করে বসে আছে উচ্ছ্বাস। পুরো টেবিল জুড়ে সাজানো বিভিন্ন পদের খাবার। সুবর্ণা রহমান হাস্যোজ্জ্বল মুখে মেয়ে জামাইয়ের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছেন। প্লেট ভর্তি খাবার নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে উচ্ছ্বাস। সুবর্ণা আহ্লাদী কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার বাবা, খাচ্ছ না কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কি আছে? এটা তো তোমার নিজের বাড়ি। আগেও তো কতবার এসেছো, তাই না? জোরপূর্বক হাসল উচ্ছ্বাস। নম্র কণ্ঠে বলল,